Dear students and respected gentle persons, welcome to the English Math Online Educational YouTube channel. Thank you for visiting the channel. Please like, share and subscribe my নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলে কেন? নরওয়ে উত্তর মেরুতে টানা 6 মাস দিনের সময় ইউরোপে নরওয়ের উত্তর প্রান্ত 70.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত হ্যামারফেস্ট বন্দর শহরে ঘড়ির স্থানীয় সময় অনুযায়ী রাত 12টার সময়ে সূর্যের আলো পাওয়া যায়। মোটামুটিভাবে 17 মে থেকে 29 জুলাই পর্যন্ত। এই জন্য নরওয়ের এই অঞ্চলকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। অধিবর্ষ কিভাবে নির্ণয় করা হয়? ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী যে বছর 4 দিয়ে বিভাজ্য সেই সব বছরকে অধিবর্ষ হিসাবে ধরা হয়। যেমন 1984, 1982 অধিবর্ষ বা লিপিয়ার নির্ধারণের সময় প্রকৃতপক্ষে প্রতি বছর প্রায় 11 মিনিট 14 সেকেন্ড সময় 365 দিন 6 ঘন্টা 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বেশি ধরা হয়। এই অতিরিক্ত ধরে রাখা সময়টাকে মেলাবার জন্য 400 বছর লেগে যায়। সেই জন্য শুধুমাত্র যে শতবর্ষ 400 দ্বারা বিভাজ্য হয় সেই শতবর্ষগুলিকেই অধিবর্ষ করা হয়ে থাকে, যেমন 2000 সাল। মেরু অঞ্চলে আলোর বিচ্ছুরণ বা মেরুজ্যোতি সৃষ্টির কারণ। বায়ুমণ্ডলে হেট্রোস্ফিয়ারের সর্বনিম্ন স্তর অর্থাৎ থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে বিভিন্ন তড়িদাহত অণুর চৌম্বক বিক্ষেপের ফলে অণুগুলি প্রোটন ও ইলেকট্রনের সংস্পর্শে উত্তেজিত হয়ে পড়ে এবং দুই মেরু অঞ্চলের নিকট এই ইলেকট্রনগুলি অপেক্ষাকৃত নিচের দিকে অবস্থান করায় দুই মেরু অঞ্চলে আলোক বিচ্ছুরণ বা মেরুজ্যোতির সৃষ্টি হয়। অপসূর পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকার হওয়ার জন্য পরিক্রমণকালে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সারা বছর সমান থাকে না। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 6 মাস ক্রমশ কমে আসে এবং বাকি 6 মাস ক্রমশ বৃদ্ধি পায়। 4 জুলাই পৃথিবী সূর্য থেকে প্রায় 15,20,00,000 কিলোমিটার দূরে অবস্থান করে। তখন পৃথিবীর এই অবস্থানকে অপসূর অবস্থান বলে। সূর্যকে ছোট দেখায়। অনুসূর 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হ্রাস পেয়ে সবচেয়ে কম অর্থাৎ 14,70,00,000 কিলোমিটার হয়। পৃথিবীর এই অবস্থানকে অনুসূর অবস্থান বলে। শীতকালে আন্টার্কটিকা অভিযানের কারণ। দক্ষিণ গোলার্ধে অবস্থিত আন্টার্কটিকা সারা বছরই প্রবল শৈত্যতাপ বিরাজ করে, তবে উত্তর গোলার্ধে যখন শীতকাল তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। ফলে এ সময় আন্টার্কটিকায় উষ্ণতা অপেক্ষাকৃত বেশি থাকে। তাই ভারত তথা উত্তর গোলার্ধের অভিযাত্রীরা উত্তর গোলার্ধের শীতকালে আন্টার্কটিকা অভিযান করে। পৃথিবীর কক্ষপথের বৈশিষ্ট্য। সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকার। পৃথিবীর কক্ষপথের মোট দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিমি। পৃথিবী সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার গতিতে এই কক্ষপথে সূর্য পরিক্রমণ করে চলেছে। কক্ষপথটি যে সমতলে অবস্থিত থাকে তাকে সমকক্ষতল বলা হয়। পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে 66.5 কোণে অবস্থান করে। আবর্তন গতির ফলে কিভাবে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত পরিবর্তিত হয়? আহ্নিক গতি বা আবর্তন গতির ফলে ও কোরিওলিস শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়। নিয়ত বায়ু ও সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। আয়নবায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়নবায়ু নামে বেঁকে প্রবাহিত হয়। মেরুবায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব মেরুবায়ু ও দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব মেরুবায়ু নামে বেঁকে প্রবাহিত হয়। নক্ষত্র দিনের তুলনায় সৌরদিন দীর্ঘ হয় কেন? পৃথিবীর নক্ষত্র দিনের সময় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড এবং পৃথিবীর সৌরদিনের সময় 24 ঘন্টা, অর্থাৎ নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন 3 মিনিট 56 সেকেন্ড বেশি।
সূর্যকে স্থির বিন্দু হিসাবে আবর্তনের ফলে সৌরদিন সংগঠিত হয়, ফলে নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিনের সময় বেশি হয়। কারণ নিজ মেরু রেখার উপর আবর্তনের সময় পৃথিবী তার নিজের কক্ষে পূর্ববর্তী স্থান অপেক্ষা সামান্য দূরত্ব এগিয়ে যায়, ফলে আবর্তনের সময়ও বেশি লাগে। কোরিওলিস বল 1835 সালে ফরাসি পদার্থবিদ জি.ডি. কোরিওলিস পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করেছিলেন পৃথিবীর নিজের অক্ষের চারপাশে অনবরত ঘূর্ণন অর্থাৎ আবর্তন বা আহ্নিক গতির জন্য এক অনুভূমিক দিকে বিক্ষেপক বল সৃষ্টি হয়, যার প্রভাবে ভূপৃষ্ঠে অনুভূমিক আকারে প্রভাবিত সমুদ্র স্রোত বায়ুপ্রবাহ সোজাসুজি প্রভাবিত না হয়ে কোনো দিকে বেঁকে প্রবাহিত হয়। একে কোরিওলিস বল বলে। পৃথিবীর কক্ষের সাথে কক্ষতলে অবস্থান পরিক্রমণকালে পৃথিবীর কক্ষতলের সাথে অক্ষের 66.5 ডিগ্রি কোণে অবস্থায় থাকে। পৃথিবীর নিরক্ষরেখা ও নিরক্ষীয় তল কক্ষতলের সাথে 23.5 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় থাকে। কক্ষতল যে সমতলে পৃথিবী কক্ষপথটি অবস্থিত তাকে বলে কক্ষতল। কক্ষপথ পৃথিবীর যে নির্দিষ্ট পথে সূর্যকে পরিক্রমণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলা হয়। আবর্তন গতি সূর্যকে পরিক্রমণ করার সাথে সাথে পৃথিবী নিজ মেরুদণ্ডের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। এই আবর্তনের সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 60 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টা। এই গতি আবর্তন গতির বা আহ্নিক গতি নামে পরিচিত। সৌরদিন সূর্যের চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে পরিক্রমণকালে পৃথিবী ও সূর্যের দূরত্ব সর্বদা সমান না থাকায় আবর্তন বেগ দূরত্ব অনুসারে কখনো বাড়ে কখনো কমে। পৃথিবীর আবর্তনের সময় তাই সারা বছর সমান থাকে না। কাজের সুবিধার্থে মধ্যাহ্নে সূর্যের পরিপ্রেক্ষিতে পৃথিবীর আবর্তনের গড় সময় 24 ঘন্টা ধরা হয়। একেই সৌরদিন বলা হয়। বার্ষিক গতির ফলাফল দুটি হলো দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ও ঋতু পরিবর্তন। ছায়াবৃত্ত পৃথিবী ও রাতের মাঝামাঝি অঞ্চলে যেখানে আলো অন্ধকার বৃত্তাকার সীমারেখায় মিলিত হয়। রবিমার্গ আপাত দৃষ্টিতে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন যে কাল্পনিক পথ ধরে চলে। কর্কট সংক্রান্তি 21 জুন তারিখে সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তাই ওই তারিখটিকে কর্কট সংক্রান্তি বলা হয়। মকর সংক্রান্তি 22 ডিসেম্বর তারিখে সূর্য দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তাই ওই তারিখটিকে বলা হয় মকর সংক্রান্তি। জলবিষুব 23 সেপ্টেম্বর তারিখে পৃথিবীর দিন রাত্রির দৈর্ঘ্য সমান অর্থাৎ 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি হয়, তাই এই দিনটিকে জলবিষুব বলে। ঋতু উষ্ণতার পার্থক্য অনুসারে বছরকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, প্রত্যেকটি ভাগকে ঋতু বলা হয়। উত্তরায়ণ কক্ষতলের উপর পৃথিবীর অক্ষরেখা বা মেরু রেখার 66.5 ডিগ্রি হেলানো অবস্থায় সূর্যকে প্রদক্ষিণ করে বলে সারা বছর বিভিন্ন সময়ে সূর্যকক্ষ যখন উত্তর গোলার্ধে থাকে তাকে উত্তরায়ণ বলে। আমরা পৃথিবীকে গোল না দেখে সমতল দেখি কেন? বৃহৎ পৃথিবীর সামান্য অংশকে দেখি বলেই আমরা সমতল দেখি। বিরাট মাঠে একটি বৃহৎ বৃত্তের ক্ষুদ্রতম অংশকে যেমনভাবে আমরা সরল রেখার মতো দেখি, আসলে বেশি দৈর্ঘ্যের বৃত্তচাপের ক্ষুদ্র অংশকে দেখলে সরল রেখা বলে যেমন ভুল হয়, বড় গ্লোবের উপর পিঁপড়ে সমতলে হাঁটছে বলেই মনে করে। কাকে নীল গ্রহ বলে? কেন? ভূপৃষ্ঠের অধিকাংশ এই সমুদ্রের জলে ঢাকা বলে। মহাকাশ থেকে পৃথিবী গ্রহকে নীল রঙের দেখায়, তাই এই গ্রহকে নীল গ্রহ বলা। পৃথিবীর মরুব্যাস ও নিরক্ষীয় ব্যাস এক নয় কেন? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিলোমিটার এবং মেরু ব্যাসের 12,714 কিলোমিটারের মধ্যে প্রায় 43 কিলোমিটার ব্যবধান বা পার্থক্য। 12,757 মাইনাস 12,714 43 রয়েছে, অর্থাৎ মাঝ বরাবর 43 কিলোমিটার স্ফীত। পৃথিবী একটি নিখুঁত গোলক হলে দুটি ব্যাস দুরকম হতো না। পৃথিবীর সর্বপ্রথম সফল মহাকাশচারীর ইউরি গ্যাগারিন 1961 সালের 12 এপ্রিল মহাকাশযান স্পুটনিক চড়ে পৃথিবীকে প্রদক্ষিণ করেন। 1969 খ্রিস্টাব্দে 21 জুলাই নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিন সর্বপ্রথম চন্দ্রপৃষ্ঠে নামতে সক্ষম হয়। নিউটনের মাধ্যাকর্ষণ সূত্রের সাহায্যে পৃথিবীর অভিগত গোলাকার প্রমাণ।
অবৈধ গোলাকৃতি প্রমাণ। নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র অনুসারে যে বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে যত দূরে অবস্থিত তার উপর পৃথিবীর আকর্ষণ শক্তির প্রভাব তত কম। ভূপৃষ্ঠের সর্বত্রই অভিকর্ষ শক্তি এরকম হতে পারত, কিন্তু একই বস্তুকে নিরক্ষীয় অঞ্চলে এবং মেরু অঞ্চলের ওজন করলে দেখা যায় বস্তুটির মেরু অঞ্চলে যে ওজন হয় নিরক্ষীয় অঞ্চলে ওজন হয় তার তুলনায় খানিকটা কম। এতে প্রমাণিত হয় যে পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চল কিছুটা আছে এবং নিরক্ষীয় অঞ্চল কিছুটা দূরে অবস্থিত, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে পৃথিবী খানিকটা খোলা। পৃথিবীর উচ্চতম অংশ মাউন্ট এভারেস্ট, উচ্চতা ৮,৮৪৮ মিটার। পৃথিবীর নিম্নতম অংশ প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রতলে অবস্থিত মারিয়ান খাত, গভীরতা ১১,০০০ মিটারের বেশি। সৌরজগতে ৮টি গ্রহ আছে: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বুধ সূর্যের নিকটতম গ্রহ ৫,০৭৬ কোটি কিলোমিটার। প্লুটো দূরতম গ্রহ ৫৭৬ কোটি কিলোমিটার আর প্লুটো দূরতম গ্রহ ৫৯০ কোটি কিলোমিটার। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা জিওয়েডের ন্যায়। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় ১৪,৯৫,০০,০০০ কিলোমিটার। সূর্যের আলো পৃথিবীর পৃষ্ঠে পৌঁছতে সময় লাগে ৮ মিনিটের মতো বা ৮ মিনিট ১৯ সেকেন্ড। বুধ ক্ষুদ্রতম গ্রহ। বৃহত্তম গ্রহ বৃহস্পতি। মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। পৃথিবীকে সজল গ্রহ বা নীল গ্রহ বলা হয়। ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। পৃথিবীর একমাত্র উপগ্রহ চন্দ্র। নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা ৪৩ কিলোমিটার বেশি। কোনো বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বেশি। আবর্তনের ফলে পৃথিবীর মধ্যভাগ স্ফীত ও মেরু অঞ্চল সামান্য চাপা হয়। জিপিএসের পুরো নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, অর্থাৎ জিপিএস সিস্টেমে ২৪টি উপগ্রহ কাজ করে। পৃথিবীর পরিধি হল ৪৬,২৫০ কিলোমিটার। এরাটোস্থেনিসের হিসাবে বা ২,৫০,০০০ স্টেডিয়া। ২০০০ সাল থেকে গ্রহের সংখ্যা পাল্টে ৯ থেকে ১১ হয়। পৃথিবীর গোলাকৃতি প্রমাণের জন্য বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেছিলেন বেডফোর্ড। পৃথিবীর ওজন নির্ণয় করেছিলেন সর্বপ্রথম ক্যাভেন্ডিশ। জিপিএসের ব্যবহার। জিপিএস আসলে একটি ছোট যন্ত্র যেখানে ২৪টি কৃত্রিম উপগ্রহ থেকে প্রেরিত তরঙ্গ সূত্র থেকে কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা, উচ্চতা বা গতিশীল কোনো বস্তুর গতি পরিমাপ করা যায়। রিমোট সেন্সিং বা দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে পৃথিবীর চিত্র সংগ্রহ করে সেগুলি সহজে বিশ্লেষণ করে আকৃতি, গতি ইত্যাদি সংক্রান্ত নিখুঁত তথ্য পাওয়া যায়। খুবই ভেরি ইম্পর্ট্যান্ট, প্রত্যেক বছরই আসে। পৃথিবীর গোলাকার আকৃতি প্রমাণে বেডফোর্ড লেভেল পরীক্ষা। ১৮৭০ সালে ইংল্যান্ডের বেডফোর্ড খালে এআর ওয়ালেস নামে এক পর্যবেক্ষক পৃথিবীর গোলাকৃতি সম্পর্কে এক পরীক্ষা করেন। তিনি ওই খালে ১ কিলোমিটার অন্তর ৩টি সমান দৈর্ঘ্যের খুঁটি একই সরলরেখায় খালের স্থির জলের ভেলার সাহায্যে ভাসিয়ে দূরবীক্ষণ যন্ত্রে দেখলেন মাঝের খুঁটির মাথা প্রথম ও তৃতীয় খুঁটির অপেক্ষা সামান্য উঁচু রয়েছে। পৃথিবী গোলাকার বলেই মাঝের খুঁটির মাথা এরূপ উঁচু হয়। Please subscribe my channel, like, share and subscribe. Thank you for visiting the channel English Math Online.